এরকম গরম গরম মুচমুচে ফিশ ফ্রাই খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো চলো আজকে শেয়ার করছি ফিশ ফ্রাইয়ের রেসিপিটা। সো হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি। আমার নতুন একটি রেসিপির ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। ভেটকি মাছ ছাড়া ফিশ ফ্রাই কিন্তু ভাবাই যায় না, কিন্তু সব সময় সব জায়গায় তো আবার ভেটকি মাছটা অ্যাভেলেবেল থাকে না। সেক্ষেত্রে তোমাদেরকে আজকে আমি দেখাচ্ছি কাতলা মাছ দিয়ে ফিশ ফ্রাইয়ের রেসিপিটা। ফিশ ফ্রাই বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি এখানে বেশ বড় বড় সাইজের কাতলা মাছের পেটি। কাতলা মাছ ছাড়াও এটা ভালো রুই মাছ দিয়েও করা যায়, তবে খেয়াল রাখতে হবে মাছটা যেন ভীষণ ফ্রেশ হয় আর মানে ভালো কোয়ালিটির মাছ হয়। তো প্রথমেই দেখো এখানে মাছটাকে একটু ম্যারিনেট করে নেব। দিয়ে দিয়েছি নুন, গোলমরিচের গুঁড়ো অনেকটা পরিমাণে, আর দিয়ে দিচ্ছি এখানে গন্ধরাজ লেবু। আর লেবুটা এতটাই শক্ত ছিল, আমার তো লেবুর চিপে রস বের করতে গিয়ে হাতটাই ব্যথা হয়ে গেছিলো। যাই হোক, এখানে প্রথম ম্যারিনেশনটা করে রাখলাম। এভাবে ভালো করে মাছগুলোকে এপিটোপিট মেখে নিতে হবে। নিয়ে কিন্তু আমি 10 মিনিট মতন রেখে দিয়েছিলাম একটুখানি। ফিশ ফ্রাই খাবো কিন্তু মুখে কাটা পড়বে, সেই ব্যাপারটা কিন্তু একদমই ভালো লাগে না। ফিশ ফ্রাই থাকবে একদম কাটা ছাড়া, এক সলিড মাছের টুকরোটা। তাই জন্যে প্রথমে মাছটাকে দেখো একটুখানি শ্যালো ফ্রাই করে নিচ্ছিলাম, ওই যে দই কাতলা করার সময় যেভাবে ভাজি ঠিক তেমনটা। এবার আমি প্রথমেই বলে রাখছি, এইভাবে মাছটাকে ভেজে কাটা বের করার আইডিয়াটা বা এই মাছটাকে দিয়ে এইভাবে ফিশ ফ্রাই করার আইডিয়াটা কিন্তু মোটেই আমার না। এটা আমি ফেসবুকে একটা পেজ থেকে এক দাদার ভিডিও দেখেই আমি কিন্তু ইন্সপায়ার হয়ে করেছি। উনি আরও অনেক রকমের মশলা দিয়েছিলেন, তবে আমি মশলাগুলোকে একটু এদিক ওদিক করে নিজের পছন্দ মতো দিয়েছিলাম। তো যাই হোক, এখানে মাছটাকে শ্যালো ফ্রাই করে নিয়েছি আর হালকা ঠান্ডা করে এবার দেখো কাঁটাগুলোকে বের করে নিচ্ছি। আর এই যে সামান্য একটু হাত দিয়ে টানলেই কিন্তু কাঁটাগুলো বেরিয়ে আসছে। আর যেহেতু ভালো ভালো মানে বড় বড় পেটির পিস, ওই জন্য কাঁটার ভাগটা খুবই কম ছিল। ভেটকি দিয়ে ফিশ ফ্রাই তো বেশ ভালোই লাগে, তবে ভেটকিটা সবসময় পাওয়া যায় না। এদিকে আবার কাতলা মাছ দিয়ে ফিশ ফ্রাই করলে তার মধ্যে কাটা, ওই জন্য এই যে ভেজে কাটা বের করার আইডিয়াটা আমার ওই ভিডিওটায় এত ভালো লেগেছে, তাই ভাবলাম চলো সেদিনকে তো আমাদের বাড়িতে দিদিরা এসেছিল, সেদিনকেই ট্রাই করা যাক। আর এইভাবে কাটা বের করা এত সহজ, আমার ভীষণ ভালো লেগেছে। এরপর কিন্তু মাঝে মধ্যে এরকম কাতলা দিয়ে ফিশ ফ্রাই করে খাওয়া যেতেই পারে, কি বলো তাই না? তো দেখো এতগুলো মাছ থেকে মাত্র ওই কটা কাটা বেরিয়েছে। এইবার সেকেন্ড স্টেপটা হচ্ছে, এখানে মাছের ছালটা তোমরা চাইলে উঠিয়েও ফেলতে পারো, তবে আমার না একটু মাছের এই তেল জাতীয় ছালটা আমার বেশ ভালোই লাগে, তাই আমি ওঠাইনি। তো যাই হোক, ওখানে মাছটাকে রেখে আমি এখানে মশলাটা রেডি করে নিচ্ছি, মানে মাছটা যার মধ্যে ম্যারিনেট করব। প্রথমে দিয়ে দিয়েছি এখানে অল্প কিছুটা পরিমাণে টক দই, আর এখানে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা আর ধনেপাতার একটা পেস্ট। তারপর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে গরম মশলার গুঁড়ো, একটু দিয়ে দিচ্ছি সাদা তেল, আবার কিন্তু দেব 2 কোয়া মতন গন্ধরাজ লেবুর রস, আর তার সাথে তো নুন আর গোলমরিচের গুঁড়ো থাকছেই। আমি তো আগেই বললাম যে মশলাটা আমি এদিক ওদিক করে নিজের পছন্দ মতন দিয়েছি, আর গন্ধরাজ লেবুটা ব্যবহার করেছি কারণ ফিশ ফ্রাইয়ের মধ্যে গন্ধরাজ লেবুটা আমার ভীষণ ভালো লাগছিলো। জানো তো, আমি এক জায়গায় গন্ধরাজ ফিশ ফ্রাই খেয়েছিলাম, তো তাই জন্যে আমি গন্ধরাজ লেবুটা ব্যবহার করেছি। যাই হোক, এখানে ভালো করে মশলাটা একটা ব্যাটার করে নিয়েছি। এরপর ওই কাটা ছাড়ানো মাছগুলো ভালো করে এই মশলাটার মধ্যে দিয়ে ম্যারিনেট করে নেব। তবে একটু সাবধানে ম্যারিনেশনটা করতে হবে, কারণ যেহেতু মাছটা নরম, ভাজার পর তো একটু নরম হয়ে যায়, ওই জন্য জাস্ট অল্প অল্প করে মশলা নিয়ে মাছের এপিটোপিটে ভালো করে লাগিয়ে দিতে হবে। আর আমি মাছটাকে কিন্তু ম্যারিনেট করে অনেকক্ষণ রেখেছিলাম, ম্যারিনেটটা করেছিলাম প্রায় দুপুরের দিকে, আর মাছটাকে আমি মানে ফিশ ফ্রাইগুলোকে আমি করেছিলাম সেই রাত্রিবেলায়, মানে খাওয়ার টাইমে। আর মাঝে বিকেলের দিকে আমি কোটিংটা করে রেখে দিয়েছিলাম, তাহলে না খুব সুবিধা হয়। ব্যাস, এখানে ম্যারিনেশন কমপ্লিট। তো দেখো দুপুরবেলায় প্রায় 2-3 ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে মাছটাকে বের করেছি। এরপর আরেকটা ম্যারিনেট করার পালা, সেটা হচ্ছে এখানে দিয়ে দিয়েছি একটা গোটা ডিম, আর দেবো বেশ কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার। এই ডিম আর কর্নফ্লাওয়ারটাকে মাছের মধ্যে ভালো করে মেখে নেব। তবে এখন মাছটা মাখতে আর অসুবিধা হচ্ছিল না, কারণ ফ্রিজ থেকে বের করার পর মাছটা একটু শক্ত হয়ে গেছিলো। তোমরা চাইলে এই ডিম আর কর্নফ্লাওয়ারের ব্যাটারটা আলাদা করে মাছটাকে নিয়ে ডিপ করে করে কোটিং করতেই পারো, তবে আমি একেবারেই করে দিলাম। আর ওই দাদাটা না ভিডিওটার মধ্যে ঠিক এই প্রসেসটাই দেখিয়েছিল, ভীষণ সহজ, মানে ডাবল করে আর খাটতে হয় না। আর এখানে আমি নিয়ে নিয়েছিলাম ব্রেড ক্র্যাম, এটা বাড়িতেই তৈরি করা, ওই যে কোয়ার্টার ব্রেডগুলো পাওয়া যায় যেগুলো দিয়ে অ্যাকচুয়ালি ডিম টোস্ট করা হয়। তো সেই পাউরুটি দুখানা আমি মিক্সিতে হালকাভাবে একটু গুঁড়িয়ে নিয়েছিলাম। খেয়াল রাখতে হবে যেন মিহিভাবে গুঁড়িয়ে না যায়, একটু বেশ গোটা গোটা থাকবে
লাগবে সেরকমভাবে করে নিয়েছি। এরপর ওই মশলা মাখানো মাছগুলো নিলাম আর এই ব্রেড ক্রাম্বসের মধ্যে ফেলে দিলাম, ভালো করে আরেক হাত দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কোটিংটা করে নিতে হবে। এখানে কিন্তু আমাকে বাপন মাছগুলো এর মধ্যে ভালো করে দিয়ে দিচ্ছিল দু একটা ভিডিও করে দেওয়ার পর, তো ওই জন্য আমার একটু সুবিধাই হয়েছে। তো ব্রেড ক্রাম্বটা কিন্তু ভালো করে লাগাতে হবে মাছের চারি সাইডে, যাতে একটুখানি খুব মশলা বেরিয়ে না যায়। তারপর এখানে আমি ছুরি দিয়ে একটা ফিশ ফ্রাইয়ের মতন শেপ দেওয়ার চেষ্টা করছিলাম আর কি। আর মাছগুলো এতই মোটা, তো সাইজ মানে প্রত্যেকটা মাছের সাইজ এক না হলেও মাছের পিসগুলো কিন্তু বেশ মোটা মোটাই ছিল। ফিশ ফ্রাই করার সময় এই যে স্টেপটা রয়েছে এটা কিন্তু বেশ ধৈর্যের, এটা হাতে সময় নিয়েই করতে হবে, কারণ এই মশলা মাখানো মাছগুলোর মধ্যে এই কোটিংটা করার সময় ভীষণ টাইম লাগছিল। আর কোটিংটাও ভীষণ যত্ন করে মনোযোগ সহকারে করতে হচ্ছিল, কারণ মশলা বেরিয়ে গেলে কিন্তু হবে না। তো দেখো এখানে আরেকটা পিস নিয়ে নিলাম, এটাকেও সুন্দর করে কোটিং করে ছুরি দিয়ে একটা ফিশ ফ্রাইয়ের মতন শেপ দিয়ে দিচ্ছিলাম। কাতলা মাছের ফিশ ফ্রাই যে এতটা সুন্দর হয়েছিল সেদিনকে খেতে, দিদিরা খেয়ে ভীষণ ভালো বলেছিল। আর সর্বোপরি আমার নিজের বানানো জিনিস আমার নিজেরই ভীষণ পরিমাণে ভালো লেগেছিল। যাই হোক, এগুলোকে কিন্তু আমি এক এক করে সব রেডি করে নিয়েছিলাম, নিয়ে কিন্তু আমি আবার ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর জাস্ট দেখো মাছটা কতটা মোটা। তো যাই হোক, তোমরা চাইলে এখানে ডবল কোটিং করতে পারো, তবে আমার ফিশ ফ্রাইয়ে না ডবল কোটিং একদম ভালো লাগে না, তো আমি সিঙ্গেল কোটিং করেছিলাম। এরপর রাত্রিবেলায় খাওয়ার আগে মাছগুলোকে ফ্রিজ থেকে বের করে নিয়েছিলাম। আর এখানে দেখো ডিপ ফ্রাই করে নেব। মাছগুলো যেহেতু অলরেডি 80% ভাজা ছিল, তো সেখানে কিন্তু মাছটা বেশি মানে সেদ্ধ হওয়ার জন্য বেশি না ভাজলেও হবে। জাস্ট গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে রেখেছিলাম, তেলটাও কিন্তু হালকা গরম ছিল। এখানে আস্তে আস্তে ঠিক এইভাবে এই প্রসেসেই আমি ভেজে নিয়েছিলাম। ফিশ ফ্রাইয়ের যে প্রপার কালারটা আসে সেই কালারটা জাস্ট আসা পর্যন্ত আমি মাছটাকে লো ফ্লেমেই ভেজেছিলাম, এপিট ওপিট উল্টে পাল্টে। এই দেখো যেই এই কালারটা চলে এসেছে আমি কিন্তু তখনই নামিয়ে ফেলেছিলাম। আর মাছটা তো আলাদা করে সেদ্ধ হওয়ার কোনো ব্যাপারই ছিল না, কারণ এটা অলরেডি ভাজা ছিল। তো দেখো এক এক করে কিন্তু আমি প্রত্যেকটা ফিশ ফ্রাই করে নিয়েছিলাম ঠিক এইভাবেই। যে বড় মাছের পেটিগুলো ছিল, মানে বড় পিসগুলো ছিল, সেগুলো আমি একটা একটা করে ভেজেছিলাম, আর যে ছোট ছোট পিসগুলো ছিল সেগুলো আমি দুটো করে ভেজেছিলাম। তো যাই হোক, এই প্রসেসেই সেমভাবে আমি ভেজে ভেজে তুলেছি। আর কাতলা মাছ দিয়ে এই ফিশ ফ্রাই খেতে এতটা সুন্দর হয়েছে, তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে। আর ট্রাই করে আমাকে কিন্তু কমেন্টে জানাবে যে তোমাদের কেমন লাগলো। তোমরা কিন্তু এই ফিশ ফ্রাইয়ে নিজেদের ইচ্ছা মতন মশলা ব্যবহার করতে পারো, যার যার টেস্ট ওয়াইজ। তো দেখো এখানে আমার সব কটা ফিশ ফ্রাই ভাজা হয়ে গেছে। তো বাবাদের খাওয়া তো আগে হয়ে গেছিলো, লাস্টে আমরা চারজন ছিলাম, মানে আমি, বাপন, দিদি আর জামাইবাবু। তো আমাদের চারজনের 4টে ফিশ ফ্রাই আমি লাস্টে গার্নিশিং করে একটু ভিডিও করতে পেরেছিলাম। এই দেখো দেখে কি মনে হচ্ছে একদম দোকানের মতন না? হ্যাঁ গো, দোকানের মতনই খেতে হয়েছিল। জাস্ট তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি ভেতরে মাছের পরিমাণটা কতটা সুন্দর। এই দেখো, তো আমাদের তো ভীষণ ভালো লেগেছিলো এই কাতলা মাছের ফিশ ফ্রাই। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো। তো চলো টাটা। কি রে, ফিশ ফ্রাইটা কেমন হয়েছে? ফিশ ফ্রাইটা অতুলনীয় হয়েছে।